ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হলো শিক্ষক হিসেবে আপনার ত্রুটি কি। এর আগে প্রথম দিককার একটা এপিসোডে আমি বলেছিলাম যে মানুষ হিসেবে আপনি আপনার একটি মাইনাস পয়েন্ট বলুন বা একটি নেগেটিভ গুণ বলুন। তখন সেই প্রশ্নের উত্তরে আমি দেখিয়েছিলাম যে কি করে নেগেটিভ জিনিসের পজিটিভ উত্তর দেওয়া যায়। সেখানে আমি বলেছিলাম যে উত্তরটা এরকম বলুন, আমি কাউকে না বলতে পারি না। তাহলে না বলতে পারি না তার মানে কি, অ্যাকচুয়ালি আমি আমার নেগেটিভ গুণ বলছি, কিন্তু সেই নেগেটিভ গুণের মাধ্যমে আমি এইটুকু বলে দিচ্ছি যে আমি আদতে ভালো মানুষ। কারণ না বলতে পারে না কারা? যারা বেশি সেন্সিটিভ হয়, অনুভূতিপ্রবণ হয়, ভালো মানুষ হন, তারাই তো না বলতে পারেন না। তাহলে সেই উত্তরটি আপনার অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাটিটিউডই তুলে ধরছেন, যদিও আপনি শো করছেন এটা যে আপনি এত ভালো হওয়াটাকে বা এত সেন্সিটিভ হওয়াটাকে ভালো বলে মনে করেন না। এইবার আপনাকে যদি প্রশ্ন করা হয় শিক্ষক হিসেবে, আপনি তো শিক্ষক হতে চলেছেন, শিক্ষক হিসেবে আপনার ত্রুটি কি, তার উত্তর কি হবে? নিরাপদ উত্তর দিতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আপনার উত্তর কি হতে পারে? শিক্ষক হিসেবে আপনার ত্রুটি কি বললে আপনি নিশ্চয়ই আপনার কোনো নেগেটিভ পয়েন্ট বলবেন না। আপনার কোনো খামতি যদি থেকে থাকে শিক্ষক হিসেবে, না সেগুলো বলবেন না। তাহলে কি উত্তর দেবেন ইন্টারভিউয়ে? স্যার, আমি কখনো কখনো খুব বেশি নিখুঁত হতে চাই, ফলে কোনো কাজ শেষ করতে মাঝে মাঝে একটু বেশি সময় লেগে যায়। কখনো কখনো আমার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত জীবনের কিছু কাজও এর জন্য হ্যাম্পার্ড হয়। মানে হয়তো এরকম হতে পারে, আমি যদি সত্যি চাকরিটা পাই তো সেক্ষেত্রে আমি হয়তো ক্লাসে যাওয়ার আগে এত হোমওয়ার্ক করে যাচ্ছি বাচ্চাদের জন্য যে তার জন্য হয়তো আমার স্বাভাবিক জীবন বা ব্যক্তিগত জীবনের কিছু কাজ হয়তো হ্যাম্পার্ড হবে। আমি প্রচণ্ড খুঁতখুঁতে এবং প্রচণ্ড সময় নিয়ে কোনো কিছু কাজ করতে বিশ্বাসী। তাহলে এই যে কথাটি বললেন, অ্যাকচুয়ালি কিন্তু আপনি আপনার পজিটিভ গুণ বলছেন, যেটা আপনি তাদেরকে শো করছেন যে আপনি পজিটিভ বলে এতটা ভাবছেন না। এতটা নিখুঁত হওয়া বা এতটা খুঁতখুঁতে হওয়া ঠিক নয়। এরপরে আপনি আরও একটা বলতে পারেন, মানে এগুলো অপশন দিচ্ছি আমি, আপনারা আপনাদের মতো করে বলতে পারেন। আপনারা বলতে পারেন যে আমি না একটু বেশি অনুভূতিপ্রবণ স্যার। যদি এরকম হয় যে আমি ক্লাসে কোনো ছাত্রকে বকে দিলাম, জানে না এরপরে আমি কি করব আর কি, মানে আমার প্রচণ্ড কষ্ট হবে আর কি। বা আপনি যদি এর আগে টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি বলবেন যে এরকম আমি যদি কাউকে এরকম বকে দিই তাহলে আমার তারপরে না প্রচণ্ড কষ্ট হয় ক্লাস শেষে আর কি। মানে বাচ্চাটা যতটা কষ্ট হয় তার থেকে বেশি আমার কষ্ট হয়। তার মানে এখানে আপনার অনুভূতি প্রবণতা বোঝানো হচ্ছে। আপনি বোঝাচ্ছেন যে অনুভূতি প্রবণ আপনি প্রচণ্ড, তারাও বুঝছে যে না এ আদতে খুব ভালো মানুষ, তার জন্যই এতটা অনুভূতি প্রবণ। কিন্তু আপনি মিন করছেন এটা, আপনি নিজেকে এতটা অনুভূতি প্রবণ হওয়াটা আপনি নিজে তার জন্য খুশি নন আর কি। আরও একটা উত্তর দিতে পারেন, সেটা হচ্ছে স্যার আমি কাজের প্রতি একটু বেশি দায়িত্বশীল। তাই অনেক সময় কি হয়, মানে যদি দেখি যে অন্যদের কাজের দায়িত্ব আমি নিতে পারি বা নেবার সুযোগ আছে, তাহলে আমি নিজের কাঁধে নিয়ে ফেলি। এটি মাঝে মাঝে আমার ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার্ড করে। তো এখন একটু ম্যাচিওর হয়েছি, এখন কাজ ভাগ করে কাজ করতে শিখেছি। ঠিক আছে, তো এইগুলোই আপনি বলতে পারেন। এগুলো এই এই প্রত্যেকটা উত্তর কিন্তু আপনার ভালো গুণই দেখাবে, কিন্তু আপনি দেখাচ্ছেন যে আপনি আপনার খারাপ গুণের উদাহরণ দিচ্ছেন। আদতে কিন্তু ব্যাপারটা আপনার পজিটিভ অ্যাটিটিউড তুলে ধরছে, যা আপনার গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে ইন্টারভিউয়ারদের সামনে। এবার একটি প্রশ্ন, এই প্রশ্নটি অনেকে করছেন আমাকে, হোয়াটসঅ্যাপে করছেন এবং ভিডিওর কমেন্ট সেকশনে করছেন। সেটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয়, এই বিষয়ে আপনার মতামত কি? মানে পৃথক বিদ্যালয় বা কোয়েড বিদ্যালয় কোনটি হোক বলে আপনি মনে করেন, বা কোনটি ঠিকঠাক বলে আপনি মনে করেন? এর উত্তর কিভাবে দেবেন? স্যার, আমার মতে বর্তমান সমাজে ছেলে মেয়েদের আলাদা বিদ্যালয়ে না রেখে সহশিক্ষা ব্যবস্থা অর্থাৎ কো এডুকেশন বজায় রাখাই মনে হয় যুক্তিযুক্ত এবং প্রয়োজনীয়। তার বিভিন্ন কারণ আছে স্যার। আমার মনে হয় বিদ্যালয় শুধুমাত্র পাঠদানের জায়গা তো নয়, এটি সামাজিক ও মানসিক বিকাশেরও ক্ষেত্র। তো যখন ছেলেমেয়েরা একসঙ্গে পড়ে তখন তাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়, সহানুভূতি তৈরি হয়, সহযোগিতার মানসিকতা তৈরি হয়। তারা একে অন্যকে বুঝতে শেখে, তারা একে অপরের সুবিধা অসুবিধা বোঝে, মতামত ভাগাভাগি করতে শেখে। ভবিষ্যতের যৌথ কর্মজীবনের জন্য মানসিকভাবেও তারা প্রস্তুত হয়। সহশিক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ কো এডুকেশনের মাধ্যমে ছেলে ও মেয়ে উভয়েই শেখে কিভাবে পরস্পরের মতামতকে গুরুত্ব দিতে হয় এবং সমানভাবে সমাজে নিজের অবস্থানকে তৈরি করতে হয়। কো এডুকেশন লিঙ্গভিত্তিক বিভাজন দূর করে, সমতার পরিবেশ তৈরি করে। এই যে ছেলে এবং মেয়েকে আলাদা আলাদা স্কুলে রেখে পড়ানো, এর ফলে এদের মধ্যে একটা অন্য ধরনের একটা আগ্রহবোধ তৈরি হয়, যেটি অনেক ক্ষেত্রে খারাপ প্রতিমূর্তি ধারণ করে। তো সেটি না করে যদি এদেরকে একসঙ্গেই মিশতে দেওয়া হয়, অবশ্যই গাইডেন্সের মধ্যেই রেখেই, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এরা পারস্পরিকভাবে এরা
আরও উন্নত সমাজ গঠনের জন্য আরও নিজেদেরকে উপযোগী করে তুলতে পারবে একসঙ্গে? এটি হবে উত্তর। আমি বড় করে বললাম, আপনারা মোটামুটি সারাংশটুকু করে নেবেন যে একসঙ্গে থাকলে তাদের মধ্যে পারস্পরিক বোঝাবুঝির ব্যাপারটা তৈরি হয়, নতুন সমাজ গঠনের জন্য সেটা খুব জরুরি। এটাকে যতটা পারা যায় আপনি এক্সপ্লেন করবেন। এবার আসে আরেকটি প্রশ্নে, বই পড়া শখ বললে কি কি কাউন্টার প্রশ্ন হতে পারে? এই শখ নিয়ে প্রচুর মানুষ প্রচুর প্রশ্ন করছেন। তো বই পড়া শখ বললে কি কি প্রশ্নের সম্মুখীন হবেন? আপনি কেন বই পড়াকে আপনার শখ হিসেবে বেছে নিয়েছেন? উত্তর কি দেবেন? বই পড়া আমাকে মানসিক প্রশান্তি দেয়, নতুন নতুন চিন্তা, অভিজ্ঞতা, জ্ঞান অর্জনের সুযোগ পাই আমি। আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন? এবার এটার উত্তর তো আমি তৈরি করে দেবো না, এটা আপনারা নিজেরা তৈরি করে দেবেন। গল্প, উপন্যাস, অনুপ্রেরণামূলক বই, হ্যাঁ, এগুলো বলাই ভালো আর কি। মানে যেগুলোর সঙ্গে জীবন বোধ আছে, অনুপ্রেরণার ব্যাপার আছে, বাস্তবতা এবং মূল্যবোধ শেখায় যে বইগুলো, সেই বইগুলোর উদাহরণ দেওয়াই ভালো আর কি। তো আপনার প্রিয় লেখককে, এক্ষেত্রে আপনি আপনার প্রিয় লেখকের নাম করবেন। এবার প্রিয় লেখকের নাম করবেন তো সঙ্গে সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করবেন যে সেই লেখকের কি কি পড়েছেন, সেগুলো দু একটা আপনি বললেন। তার মধ্যে থেকে হয়তো বললো যে অমুক উপন্যাসের বা অমুক গল্পের একটা চরিত্রের নাম করো। সেই চরিত্রর নাম বলবার পরে হয়তো বলা হলে সেই চরিত্রটিকে তোমার কেমন লাগে বা আপনার কেমন লাগে, এটাও জিজ্ঞাসা করতে পারে। অর্থাৎ শখ কখনো বানিয়ে বলবেন না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। শখ নিজের যেটি সেটাই বলবেন, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ফেস করতে সুবিধা হবে। বানিয়ে বললে কিন্তু বুঝে ফেলবে এরকম জায়গায়, কারণ ওরা শখের ডিপে ঢুকবে। তো আপনি ধরা যাক আপনি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তো বলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের মানে তার লেখায় জীবনের গভীরতা, ভালোবাসা, মানবতার ছোঁয়া পায়, এরকম বলতে পারেন। লাস্ট কোন বইটা পড়েছেন আপনি সম্প্রতি, বা একদম শেষ কোন বইটি পড়েছেন, আপনাকে আপনি যেটা পড়েছেন সেটাই বলবেন। অথবা আপনি এগুলো তৈরিও করে নিয়ে যেতে পারেন। ধরা যাক আপনি বললেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়েছি, বইটি গ্রামীণ জীবনের একদম বাস্তব চিত্র তুলে ধরেছে, মানবতার গল্প বলে। এবার আপনাকে প্রশ্ন করা হলো আপনার প্রিয় বই কোনটি, কেন পছন্দ করেন, এটা আপনার ইচ্ছা মতো বলবেন। সেই বইয়ের নামই করবেন, সেই উপন্যাসের নামই করবেন যেটিতে জীবন বোধ রয়েছে, মূল্যবোধ রয়েছে, সেরকম কিছু। একদম পাতি কোনো কিছুর নাম করবেন না, পাতি বলে কিছু হয়ও না, তবুও একটু ওয়েট আছে যে গল্পের, মূল্যবোধ রয়েছে, জীবনবোধ রয়েছে, সেই গল্পের নামই করবেন। এগুলো বলে দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো কিন্তু একদম তৈরি করে মাথার মধ্যে কিন্তু পুরো সাজিয়ে যেতে হবে কিন্তু এগুলো। হ্যাঁ, এইবার প্রশ্ন যদি করে বই পড়ে আপনি কি শিখেছেন? বই আমাকে ধৈর্য শিখিয়েছে, মনোযোগ, চিন্তার গভীরতা শিখিয়েছে, জীবনকে ইতিবাচকভাবে দেখতে শিখিয়েছে। এবার আপনাকে জিজ্ঞেস করা হলো বই পড়া কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে, আপনি কি বলবেন? বই পড়া শিক্ষককে ভাষা, জ্ঞান, উদাহরণে সমৃদ্ধ করে, পাঠদান আকর্ষণীয় হয়, ছাত্রদের পড়ার আগ্রহ বেড়ে যায়। সিলেবাসের বাইরের বই পড়া তাদের আরও সিলেবাস সম্পর্কে আরও আকৃষ্ট করে তোলে, জীবনবোধ গড়ে তোলে। এবার আপনাকে জিজ্ঞেস করা হলো বই পড়া, মোবাইল ব্যবহার, কোনটি আপনার মতে বেশি উপকারী এবং কেন? অবশ্যই বই পড়া বেশি উপকারী, কারণ এটি মনোযোগ, চিন্তা, ভাষা সমস্ত কিছু উন্নত করে। মোবাইল তো মনোযোগ নষ্ট করে, সেখানে বই পড়া ধৈর্য, গভীরতা, মনোযোগ তৈরি করে। আপনি দিনে কখন বই পড়তে পছন্দ করেন? এক্ষেত্রে খুব সেফ এবং সুন্দর উত্তর হয়, যেটি খুব ভালো মানুষের লক্ষণ, ভালো অভ্যেসের লক্ষণ। সেটি হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে শান্ত পরিবেশে আমার বই পড়তে ভালো লাগে, তখন মনোযোগ বেশি থাকে। এই উত্তরটি কিন্তু সব থেকে সুন্দর হতে পারে। আপনি কি সমকালীন লেখকদের বই পড়েন? অবশ্যই বলবেন হ্যাঁ পড়ি, সমকালীন লেখকদের বইও পড়ি। আপনি শুধুই পুরনো লেখা পড়েন এটি বলবেন না, সমকালীন লেখকদের লেখাও আপনি যে পড়েন তার দু একটা উদাহরণ, তাদের দু একটা ওয়ার্কের নাম, মানে উপন্যাস হোক, গল্প হোক, সেগুলো কিন্তু আপনাকে রেডি করে যেতে হবে। যেখান থেকে যদি বাই চান্স প্রশ্ন করে যে এই চরিত্রটিকে কেমন লাগে, তাহলে আপনি যাতে উত্তর দিতে পারেন। অর্থাৎ এগুলো খুব সেফ তাদের কাছেই যাদের বই পড়া সত্যিই শখ। বই পড়া শখ নয়, কিন্তু গুড ইমপ্রেশন ক্রিয়েট করবার জন্য আপনি বলে দিলেন যে বই পড়ি, এটি কিন্তু খুব খারাপ। ইনফ্যাক্ট শখ নিয়ে কোনো মিথ্যে কথা বলবেন না, শখ নিয়ে অনেক প্রশ্ন করতে পারেন, সেগুলো খুব র্যাপিডলি চলতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু পার্সোনালিটি টেস্ট হয়ে যাবে আপনার। তাই এই বই পড়া যাদের শখ এটি বলবেন, যারা ভাবছেন তারা এই সমস্ত প্রশ্নগুলি তৈরি করে যাবেন, খাতায় লিপিবদ্ধ করে নিন। তার উত্তরগুলো আমি যেগুলো বললাম সেগুলো পাচ্ছেন, কিন্তু ব্যক্তিগত পছন্দের উপন্যাস, নাটক, গল্প এগুলো তো আমি তৈরি করে দিতে পারি না, সেগুলো তৈরি করে নিন এবং সম্পূর্ণভাবে রেডি হয়ে তারপরে যান ইন্টারভিউ দিতে। এবার একটি আলাদা প্রশ্ন, পশ্চিমবঙ্গে সমস্ত স্কুলে একই ইউনিফর্ম করা হয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? স্যার, আমি মনে করি একই ইউনিফর্ম চালু হওয়াটা খুব ইতিবাচক একটি পদক্ষেপ।
সরকার যা কিছু চালু করেছে সেটাকে ইতিবাচক বলবেন, তারপরে আপনার যদি কোনো সাজেশন থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন। কিন্তু সরকারি কোনো প্রকল্প, কোনো কার্যকলাপ আপনি বলতে পারেন না যে এটি আমার নেতিবাচক বলে মনে হয়। ইতিবাচক বলে মনে হয় বলবেন, তার ভালো দিকগুলো বলবেন। অবশ্যই প্রত্যেকটি প্রকল্পের ভালো দিক রয়েছে, কিন্তু তার মধ্যেও কিছু ফাঁক ফোকর অবশ্যই আছে যেগুলো আপনি জানেন। আপনি সাজেশন হিসেবে সেগুলো বলতে পারেন যে স্যার এটার সঙ্গে এটা হলো আমার মনে হয় সব থেকে বেস্ট হতো, সেটি বলতে পারেন। তাহলে আপনি একদম প্রথমে কি বলছেন? আমি মনে করি একই ইউনিফর্ম চালু হওয়াটা খুব ইতিবাচক একটি পদক্ষেপ। এতে সমাজের বিভিন্ন আর্থিক শ্রেণীর পার্থক্য কমে যায়। অর্থাৎ কেউ খুব ভালো ড্রেস পরে আসলো, কারোর গায়ে ছেঁড়া জামা বা অন্য রকমের মানে খুব কম দামি ড্রেস, তাদের মধ্যে যে ভেদাভেদ সেই পার্থক্যটা কিন্তু কমে যাবে। ছাত্রছাত্রীদের মধ্যে সমতা তৈরি হয়েছে, একতা তৈরি হয়েছে। একই পোশাক মানে সবার একই পরিচয়, আমরা সবাই শিক্ষার্থী। এখানে কে কত দামি পোশাক বা কম দামি পোশাক পরে আসলো সেটা কিন্তু এখানে আর সেই অহংকার বা হীনম্মন্যতা দুটোই কিন্তু কমে যাবে। সবাই আসল যে কাজ পড়াশোনায় মনোযোগী হবে। এবার একটি আলাদা প্রশ্ন, কোনো শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে স্কুলে না এসে কাজ করছে, কি করবেন আপনি শিক্ষক হিসেবে? স্যার, প্রথমেই আমি সহানুভূতির সঙ্গে বিষয়টি বুঝে নেবার চেষ্টা করব। প্রত্যেকটি এরকম সমস্যার ক্ষেত্রেই আমি বিষয়টি বুঝে নেবার চেষ্টা করব। পরিবারের সঙ্গে, অভিভাবকের সঙ্গে কথা বলবো, বুঝবো কিভাবে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা যায় তাকে, সেটি জানবার চেষ্টা করব। আমি তাকে এটাও বোঝাবো যে কাজ শেখা খারাপ নয়, কিন্তু তার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে হবে। লক্ষ্য থাকবে যেন সে আবার পড়াশোনায় ফিরতে পারে, অন্তত পার্ট টাইম ভাবে হলেও সে যেন ফিরতে পারে পড়াশোনায়। আমি সেই ব্যাপারটি কি করে হ্যান্ডেল করা যায় সেটি আমি অবশ্যই লক্ষ্য রাখবো, এবং সেই বিষয়ে আমি অভিভাবকের সঙ্গে বা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তার সঙ্গেও পরামর্শ করব। এই তো। এবার আসি একটি আলাদা প্রসঙ্গে, যেখানে বহু মানুষ একটি প্রশ্ন করছেন যে আমার সন্তান, ছেলে বা মেয়ে, সে বেসরকারি স্কুলে, ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে পড়াশোনা করেন। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে, যে আপনি তো বিবাহিতা, তাহলে আপনার সন্তান আছে, বা এরকম যদি কোনো সেলফ ইন্ট্রোডাকশনের সময় গল্পের আকারে জেনে নেয়, তো তারপরে যদি জানতে পারে যে কথায় কথায় যদি জেনে যায় যে সেই সন্তান বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, মানে বেসরকারি স্কুলে পড়ে, তো সেক্ষেত্রে যে প্রশ্নটি আসবে যে আপনি নিজে সরকারি স্কুলের শিক্ষকতা করতে চান কিন্তু আপনার সন্তানকে বেসরকারি স্কুলে দিয়েছেন কেন? এটিকে আপনি কি করে আপনি জাস্টিফাই করবেন? তো অ্যাকচুয়ালি এখানে জাস্টিফাই করার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কিন্তু তবুও আপনার ওখানে খুব সেফ উত্তর তৈরি করে দেওয়া যেতে পারে। দেখুন, আপনি বেশ কয়েকটি পয়েন্ট বলতে পারেন, আমি পয়েন্টগুলো ধরে ধরে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। এক হচ্ছে সময়। আমার বা আমার স্পাউসের যে কাজের সময়সূচির সঙ্গে বেসরকারি স্কুলের টাইমিংটা মিলেছিল, তাই সময়ের কারণে এবং সুবিধাজনক শিফটের জন্য বেসরকারি স্কুল বেছে নিয়েছিলাম, এটি বলতে পারেন আপনি। অর্থাৎ বেসরকারি স্কুলের যে টাইম বাচ্চাকে রেখে আসার এবং নিয়ে আসার, তার টাইমের সঙ্গে আপনি এবং আপনার স্পাউসের যে কাজের যে সময়, সেই নিরিখে আপনি কিন্তু সেই সুবিধাটা পেয়েছিলেন আর কি। সরকারি স্কুলের যে সময় সেইটি যদি হতো তাহলে তাকে আনতে যাওয়া বা রেখে আসা আপনাদের পক্ষে সেটা সম্ভব হতো না, তাই আপনারা বেসরকারি স্কুল বেছে নিয়েছেন। এটা একটা ভ্যালিড পয়েন্ট হতে পারে। 3 নম্বরে আপনি বলতে পারেন যে বাচ্চাকে স্কুলে রেখে আসা বা স্কুল থেকে নিয়ে আসা, এর জন্য যে স্কুল ভ্যান, সেই স্কুল ভ্যানের একটা উপকারিতা আপনি পাচ্ছেন বেসরকারি স্কুল থেকে, সরকারি স্কুলে সেটি নেই। আপনার বা আপনার স্পাউসের পক্ষে এটি সম্ভব হচ্ছে না, যে কারণে স্কুল ভ্যানটা এখানে খুব উপযোগী একটি ভূমিকা পালন করছে। তাই স্কুল ভ্যানের জন্যও আপনি বাচ্চাকে অন্তত এখন বেসরকারি স্কুলে দিয়েছেন, যতদিন না সে নিজে নিজে স্কুলে যেতে শেখে, এটি বলতে পারেন। আরেকটি জিনিস বলতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে প্রাইমারি স্কুলে, মানে সরকারি যে প্রাইমারি স্কুলগুলো, তাতে ভর্তির জন্য যে সময়টা, মানে যে বয়সটা লাগে, সেই বয়সের আগেই আমার মনে হয়েছে যে পরিবেশ, ছোট ছোট ব্যাচ, কো কারিকুলার কার্যক্রম, যেমন স্পোকেন ইংলিশ, কম্পিউটার, আর্ট ইত্যাদি বিষয়ে বাচ্চা যদি একটু আগ্রহী হয় বা একটু যদি টাচে থাকে, তাহলে মনে হয়, বা একটু যদি ডিসিপ্লিন শেখে, হ্যাঁ, বা স্কুলে যাওয়ার অভ্যাস তৈরি করা, এগুলোর জন্য আমার মনে হয়েছে যে একটু ছোট অবস্থাতে সে অন্তত স্কুলে যাক। আমি তাকে কোনো চাপ দিই না, সে স্কুলে যাচ্ছে, মজার ছলে কিছু হয়তো কিছু খেলছে বা আনন্দ করছে, কিছুটা ডিসিপ্লিন শিখছে, যেটা সরকারি স্কুলে তো এখন ক্লাস 1-এ 7 বছর না হলে ভর্তি হয় না। তো আমি আরেকটু আগে থেকে সেটা চেয়েছি যে আমার সন্তানের মধ্যে আসুক,
যদি 7 বছরের নিচে হয় আপনি বলে দিন যে আমি এরপরে আমি ভেবে রেখেছি যে 7 বছর হয়ে গেলে আমি আমার বাচ্চাকে প্রাইমারি স্কুলেই, মানে সরকারি প্রাইমারি স্কুলেই দিয়ে দেবো। এটি আপনি বলতে পারেন। অবশ্যই বলবেন শেষে যে স্যার আমি সবসময় বিশ্বাস করি সরকারি বিদ্যালয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার আসল ভিত্তি। আমি নিজে সরকারি স্কুলের শিক্ষক হয়ে সেই মান আমি উন্নতই করতে চাই। হ্যাঁ, কিছু কারণের জন্য আমি আমার সন্তানকে বেসরকারি স্কুলে দিয়েছি ঠিকই, কিন্তু অবশ্যই আমি চাই যে সরকারি স্কুল আরও উন্নত হোক। আমি শিক্ষক হিসেবে সরকারি স্কুলে গিয়েও সেটা চাইবো, এবং সর্বান্তকরণে চাইবো যে বেসরকারি স্কুলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো সরকারি স্কুলে আরও বেশি করে দেওয়া হোক। এবং আমার সন্তান, আপনার যদি 7 বছরের নিচে হয় তাহলে আপনি বলে দিন যে 7 বছর হয়ে গেলে আমরা ভেবেই রেখেছি যে তাকে প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে দেবো। এই তো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো সিচুয়েশন বেসড প্রশ্ন হোক, বিএডের প্রশ্ন হোক, যা প্রশ্ন মাথায় আসে সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দরকার হলে সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি, অথবা ইন্ডিভিজুয়ালি আমি উত্তরও দিয়ে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটু শেয়ার করুন এবং পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টাটা।